আমাদের তো একটা গানই আছে যে, "তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই।" মানে হেঁটে যায়, হ্যাঁ। কাউকে না কাউকে দেখানোর জন্য তো আমরা সবকিছু করি। ডিজায়ার কিন্তু অনেক সময় ডিফারেনশিয়াল আরকি। ডিফারেনশিয়াল মানে হচ্ছে যে, আমি শুধু ক্লাসে ভালো রেজাল্ট করলে হবে না, বাকিদের খারাপ করতে হবে। মানে নাহলে আমি ফার্স্ট হবো কিভাবে? হুম, হুম। শান্তি, শান্তি ছড়াতে, ছড়াতে শান্তির একটা হুম, কম্পিটিশন। হুম, কে হুম। কত সেটাই, শান্তি সেটাই। হ্যাঁ, দিতে হ্যাঁ, পারবো। সেটাই। অন্যদের ডিজায়ার এমনভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে যে, এটা নিজের ভাবছি। রাইটস নিয়ে একটু বলেন। রাইটস নিয়ে তো আমরা কিছুটা আলাপ কিছুটা করলাম। আলাপ করেছেন। তো অধিকার অধিকার তো অনেক রকমের হয়। এখন একটা মানবাধিকার, হুম, মানুষের অধিকার। আ আর তারপরে একটু আগে আমরা বলছিলাম যে একটা বিল্ডিং এর মধ্যে প্লাজা, ওই প্লাজায় কোন পর্যন্ত জনগণ আসতে পারবে, কতদূর রাইট। পর্যন্ত না আসতে পারবে। আরেকটা বলা যায় এ বে বে হয়তো দর্শকরা একটু ইন্টারেস্ট পাবেন সেটা হচ্ছে ভালোবাসার অধিকার। হুম, হুম। ভালোবাসার কে মে কে বাংলাদেশকে কে কতটা ভালোবাসতে পারবে? যখন যে আনু মোহাম্মদ এবং উনার আনু স্যার এবং উনার সাথের মানুষরা ওই সুন্দরবন সুন্দরবন বাঁচাও। অভিমুখে উনারা হ্যাঁ, হ্যাঁ, মার্চ রওনা দিলেন করেছিলেন। লং মার্চ, হ্যাঁ। তো তখন অনেকে বলতেছিলেন যারা ওইখানে রামপাল বা ওইটার সাথে যারা জড়িত ছিলেন তারা বলছেন যে, "আমরা কি সুন্দরবনকে ভালোবাসি না?" হুম, মানে আনুসারী কি একমাত্র ভালোবাসে? হুম, হুম। তো এরকম আরকি যে রামপালে আসলে অতটা ক্ষতি হবে না। মানে উনি উনি তো যাই হোক দেখুন দেশকে ভালোবাসে কে বা কার ১ম এ রাজার অধিকার সবচেয়ে বেশি দেশকে ভালোবাসার, তারপরে এরকম সিরিয়ালে একেকজন আসবে এরকম হতে পারে। তো আমরা আমরা তো অনেক সময় দেখি যে দেশকে ভালোবেসেই হয়তো কেউ একদিক দিয়ে কাঁঠাল গাছ লাগাতে চায়। হুম, হুম। আইল্যান্ডের মধ্যে যে দেশের ভালো হবে, জনগণ কাঁঠাল খাবে এরকম আরকি। আরেক দল হয়তো বলবে যে কাঁঠাল পেকে গাড়ির উপর পড়লে অ্যাক্সিডেন্ট হবে ইত্যাদি, ইত্যাদি। তো ওইটা দেশের জন্য ভালো না। সো ভালোবাসার অধিকার আসলে ব্যা 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 বন্টনের ব্যাপার আছে। আমরা এই জুলাই মাসে দেখলাম যে দেশকে ভালোবেসে বিপ্লব করে কেউ দেয়ালে অনেকে কিছু লিখলো। তারপরে দেশকে আরো ভালোবেসে আরেক দল ওই রাগের কথাগুলি মুছে একটু সুন্দর, সুন্দর কথা লিখলো। তো এরকম আরকি। তো এখন ওই যেই দেয়ালে লিখলো সেই দেয়ালের যে যার বাসা সেই মালিক আবার এই লেখাটা চায় কিনা। তো সে হয়তো দেশকে ভালোবেসে তার দেয়ালে কোনো একটা ফুল গাছ লাগাতে চেয়েছে বা কোনো ক্রিপার লাগাতে চেয়েছে বা কিছু। সো ভালোবাসার অধিকার বলতে আমরা সবসময় এরকম ভাবি কিন্তু এরকম তারপরে আমরা তো ভাবি আমাদের সন্তানদেরকে ভালোবাসার অধিকার, আমাদের হাসব্যান্ডদেরকে, ওয়াইফদেরকে ভালোবাসার অধিকার। তাই না? কারো হাসব্যান্ডকে যদি ৩ জন ভালোবাসে তাহলে তো এটা জটিল অবস্থা তৈরি হবে। তাই হুম, না? তো এখানে হুম, একদম স্ট্রিক্ট ইয়ে আছে যে কে ভালোবাসতে পারবে। বাচ্চাদেরকে হয়তো নানা নানি, দাদা, দাদি ওনারা অনেক ভালোবাসবে। কিন্তু বাচ্চাকে ভালোবেসে কেউ হয়তো শান্তিনিকেতনে পাঠাতে চায়। আরেকজন হয়তো মাদ্রাসায় পাঠাতে চায়। কিন্তু আসল ডিসিশনটা কে দিবে? সুতরাং একটা স্পেসিফিক আছে এরকম যে তারপরে আমাদের কেউ হয়তো লাইফ সাপোর্টে আছে, একদম কোমাতে আছে। এখন তার ওই মেশিনটা কখন ভেন্টিলেশন খুলে দেওয়া খুলবে হবে? কিনা? হুম। উনিও কষ্ট পাচ্ছেন, ওনাকে বাঁচানোর জন্য আসলে মেশিনটা খুলে দিতে হবে। এখন এটা তো অনেকেই বলতে পারে, সে যদি বিখ্যাত কেউ হয়, হাসপাতাল ভর্তি অনেকে জ্বর হয়েছে। অনেকে বলছে সিঙ্গাপুরে নিয়ে যান, এটা করেন, সেটা করেন। কিন্তু হয়তো দেখা যাবে যে তার ছেলেমেয়েরা হয়তো অত স্মার্ট না। কিন্তু তার অধিকার এরকম আসবে। তো আর্কিটেকচারে ওরকম আরকি। তো আমাদের যেটা হয় যে ডে টু ডে এক্সাম্পল এ আমাদের অনেক বিল্ডিং এ লেখা থাকে যে ড্রাইভার এবং কাজের লোকরা লিফটে উঠবেন না। লিফটে ওঠার অধিকার তাদের নাই। অনেক বিল্ডিং এ থাকে যে এরকম কমন এরিয়া দেখানো থাকে ড্রইং এ কিন্তু ল্যান্ড ওনার হয়তো ওটা ইয়ে করে নিয়েছেন, ওইটা নিয়ে নিয়েছেন। ওই অধিকার থেকে বঞ্চিত করছেন। তারপরে আমাদের বাচ্চাদের হয়তো খেলার মাঠ পাওয়ার একটা অধিকার ছিল, সেটা আমরা বঞ্চিত করছি। তো এগুলি তো অবশ্যই আছে কিন্তু এগুলি তো আছে কিতাবে আছে। কিন্তু আমাদের একটা কাজ হচ্ছে যে শিক্ষক যারা আছে বা তোমরা যারা এরকম টক শোর মতো এরেঞ্জ করো এগুলি বারবার মনে করায় দেওয়ার একটা ব্যাপার আছে। যে উঠান দিয়ে অনেক সময় বলি উঠানে বসা নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, উঠানে বসা নিষেধ। তারপরে এরকম আরকি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো এগুলি আবার অনেক কিছু কিন্তু সবগুলি কিন্তু আবার ইয়ে না মানে অধিকারের ব্যাপারে একটা জিনিস ছিল যে, আমরা যেটা বলছিলাম যে কোনো ক্ষেত্রে যে সব জিনিসই যে খুব একদম theoretical তা না, প্র্যাকটিক্যালও আছে কিন্তু। যেমন কিছু ফাইন্ডিংস আছে যে আ নিউ ইয়র্ক শহরে সম্ভবত আমি এক জায়গায় পড়েছি যে বিল্ডিংয়ের সামনে কিছুটা জায়গা পাবলিকের জন্য ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার পরও দেখা যাচ্ছে যে পাবলিক ওখানে এসে বসে না।
ইতস্তত করে যে আবার কেউ যদি এসে আবার উঠায় দেয় বা এরকম কিছু। তো তখন একটা নেক্সট আসছে, শহরের কর্তৃপক্ষ একটা আইন করছে যে শুধু ছেড়ে দিলে হবে না, ওখানে আবার একদম লিখে দিতে হবে, পাবলিকলি লিখে দিতে হবে যে এই জায়গাটা সরকারের আদেশে বা কর্তৃপক্ষের আদেশে এই জায়গাটা পাবলিকের বসার জন্য উন্মুক্ত, ডেডিকেটেড। হ্যাঁ, ডেডিকেটেড এরকম। এটা ওই এই মেথড অ্যাপ্লাই, প্র্যাকটিক্যাল মেথড অ্যাপ্লাই করার পর কাজ হয়েছে, লোকে বসে। আবার এরকম এটা নিউ ইয়র্ক কিনা আমি ঠিক জানি না, মনে নেই, কিন্তু এটা। আরেকটা হচ্ছে যে খাওয়া দাওয়া, যে কফির দোকান থাকলে বা কিছু বা একটা কিছু থাকে বা বার্গারের দোকান, তো ওখানে প্লাজার মধ্যে কতগুলি বেঞ্চের মতো আছে, কেউ যদি ওখান থেকে একটা বার্গার কিনে যদি ওই বেঞ্চে গিয়ে বসে, কিছু একটা কিনলেও তার একটা অধিকার বোধ গজায় আর কি, যে 20 মিনিটের জন্য যাচ্ছে আমি তো এখান থেকে কিনেছি, তো এখানে এটা নিয়ে বসলে নিশ্চয়ই উঠায় দেবেন আবার কিছু। তো ওরকম অধিকার বোধটা প্র্যাকটিস করার জন্য নানা রকমের টুল আছে, তো সেইগুলি হতে পারে আর কি। আদার্স, অপর নিয়ে স্থাপত্যের ভাষায় স্থাপত্য দর্শন নিয়েও যদি একটু কথা বলেন। অপর তো একটা হচ্ছে যে অপর এর মাধ্যমে আমরা তৈরি হই, সেটা অপর ছাড়া গুহার মধ্যে গিয়ে বসে থাকলে তো আসলে হয় না। আর একটা জিনিস হচ্ছে যে অপর ছাড়া কিন্তু আমরা এক্সিস্টও করি না। মানে কাউকে যদি কোনো দেশে পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে একটা মেজর শাস্তি হচ্ছে নির্জন কারাবাস, মানে টর্চার। যে কোনো টর্চারের মধ্যে এটা মনে হয় যে তেমন কোনো টর্চার না, কিন্তু এইটাই নাকি সবচেয়ে মারাত্মক। হ্যাঁ, যে একলা এক রুমে আটকায় রাখা। কারণ হচ্ছে যে কারোর সাথে কথা বলতে না পারলে মানুষটা এক্সিস্টই করে না। আমি শুনেছি যে লি কর্বুজিয়ের যে বিশ্ববিখ্যাত আর্কিটেক্ট, উনি মারা যাওয়ার পরে লুই কান, যে আমাদের সংসদ ভবনের আর্কিটেক্ট, উনি বলেছিলেন যে আমি এখন কাকে দেখানোর জন্য আর্কিটেকচার করব। তার মানে হচ্ছে যে ওই যে আমাদের তো একটা গানই আছে যে তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, মানে কেউ না কাউকে দেখানোর জন্য তো আমরা সব কিছু করি। তো ওই অপর, এটা একটা ইস্যু অবশ্যই। এখন অপরটা কোথা দিয়ে আসে, মানে যেমন আমাদের একজন ক্লাসমেট ছিল, ও খুব সুন্দর ছবি আঁকতো, পাশ করার পরও ও ছবি আঁকতো। তো ওর একলা, ও তখন ব্যাচেলার ছিল, তো ওর ঘরে একটা জানলা ছিল, তো জানলাটা খুললে দূরে ওই দিকের বারান্দায় এক প্রতিবেশী একটা বোধহয় একটা মেয়ে তাকিয়ে থাকতো ওর দিকে বা কিছু। আমরা বলতাম যে ওর প্রেরণা আসে জানলা দিয়ে বা ওরকম আর কি। তো ওইরকম একটা ব্যাপার আছে। তো এইখানে অপরের আমরা তো এখন অনেক গ্লাসের ব্যবহার বাড়িয়ে দিয়েছে, মানে বাউন্ডারি ওয়াল গ্লাসের হয়, তারপরে বারান্দার রেলিং গ্লাসের হয়। তো এইগুলিতে কিছু আবার এই যে ফিলোসফার হিসাবে আমরা একটু এক্সট্রা, মানে একটু অন্য অ্যাঙ্গেলেও দেখতে পারি। সেটা হচ্ছে যে দেখা দেখা এবং দেখানো কিন্তু সবসময় যে খুব ভালো দিকে যাবে এরকম নাও হতে পারে। যেমন যেমন হচ্ছে যে আমরা কফি খাচ্ছি, এক্সপেন্সিভ কফি শপ হেন তেন, তো এখানে তার পাশেই রাস্তায় রিক্সাওয়ালা বসে আছে, রিক্সার উপরে আমাদের দিকে তাকিয়ে আছে। তো এটা একটা বিব্রতকর অবস্থা হয়, এটা একটা হতে পারে আর কি। তো সেটা আরেকটা হচ্ছে যে আমাদের একটা হতে পারে যে আমাদের ঘর দুয়ার সব ওপেন, বারান্দার রেলিং কাচে, অনেক দূর পর্যন্ত বাসার ভিতরটা দেখা যায়। এটা এক ধরনের শ্রদ্ধা দেখানো, যে মানে আমাদের প্রতিবেশীদের সাথে আমরা এত ওপেন যে একটা আমাদের দেখাতে কোনো অসুবিধা নেই। এটা একটা হতে পারে শ্রদ্ধা দেখানো, ভালোবাসা, ভরসা করি আপনাকে, এটা ইনডাইরেক্টলি বলা, অথবা একটা রোড সাফোকেশনটা কিছুটা বন্ধ কমানো। হ্যাঁ, সেটাই। কিন্তু এটা এই মানে ইউ আর সামবডি, আমি আপনাকে হিসাবে ধরছি, অসুবিধা নাই, এরকম। যেটা উল্টাটাও হতে পারে, যে ইউ আর নো বডি, এরকমও হতে পারে। যেমন আমরা বলছিলাম যে আমেরিকাতে যখন দাস প্রথা ছিল, তখন শ্বেতাঙ্গ যারা জমিদার ছিল, তাদের তো কৃষ্ণাঙ্গ দাস দাসীরা থাকতো, এবং ওনারা এই কাপড় ইস্ত্রি করতো, এবং ঘরের মধ্যেও দাস দাসীরা ঘরের কাজ করতো। তো ওই শ্বেতাঙ্গ জমিদাররা ওনাদের পোষা কুকুর বিড়াল ওদের সামনে কাপড় চেঞ্জ করতো, কারণ কুকুরের সামনে তো লজ্জা পাওয়ার কিছু নাই। কিন্তু তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে তারা দাসদের সামনেও কাপড় চেঞ্জ করতো, কারণ দাসদেরকে ওরা মানুষ ভাবতো না, মানে কুকুর বিড়ালই ভাবতো, যে ওদের সামনে তো লজ্জা পাওয়ার কিছু নাই। অথবা তারা নানা রকম ইন্টিমেট অ্যাক্টিভিটিতেও ইনভলভ হতো দাসদের সামনে, কারণ ওদের মানুষই ভাবতো না, মানে তো সেই জন্য তো এমনও হতে পারে যে আমরা যদি একদম টু মাচ ওপেন করে দিই, তেমন হতে পারে যে কেউ তাকালে আই ডোন্ট কেয়ার, মানে আমি ওদেরকে কোনো হিসাবেই ধরি না, এই মিনিংটা এই দিকেও যেতে পারে। আচ্ছা, মানে দুইটাই আমরা দুই দিকেই এরকম যেতে পারে। সো অপরের সাথে ইয়েতে আবার একটা জিনিস হচ্ছে যে এখানে অনেক লিমিটের ব্যাপার আছে। আমি অল্প একটু দেখালাম। আবার আমাদের ডিজায়ারের মধ্যে তো একটা অংশ হচ্ছে
ডিজায়ার কিন্তু অনেক সময় ডিফারেন্সিয়াল আর কি। ডিফারেন্সিয়াল মানে হচ্ছে যে আমি শুধু ক্লাসে ভালো রেজাল্ট করলে হবে না, বাকিদের খারাপ করতে হবে, মানে নাহলে আমি ফার্স্ট হবো কীভাবে? তো বা আমার শুধু দামি গাড়ি থাকলে হবে না, অন্যদের গাড়িগুলি কম দামি হতে হবে। তো এখন অন্যদেরগুলি কম দামি, আমারটা দামি। তো কিন্তু দেখা দেখি বা দেখানো দেখানি এগুলির মানে কটটুক হবে, সেটা একটু টিউনিং করার ব্যাপার আছে। এগুলি আমার মনে হয় যে আর্কিটেক্টরা আলোচনা করতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের দুই তালার বারান্দার রেলিং আর 7 তলার বারান্দার রেলিং একই হয়, কিন্তু 2 তলার বারান্দার রেলিং যদি গ্লাসের হয় তাহলে নিচে যে লোকটা দাঁড়িয়ে আছে তার চেহারা চেনা যায়, আর 7 তলা থেকে চেহারা চেনা যায় না। সুতরাং এই ধরনের ফ্যাক্টরগুলিও আসলে আমাদের চিন্তা করার ব্যাপার আছে। দোতলার বারান্দায় হয়তো প্রাইভেসিটা বেশি লাগবে, কারণ 7 তলায় হয়তো অতটা লাগবে না। এই চেহারা চেনা বা অমুক ভাই অমুক আপা যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছে, এইগুলি তো সাইকোলজিক্যাল ফিলোসফিক্যাল সব কিছু মিলাই একটা মজার আলোচনার দিকে যেতে পারে, কিন্তু আমাদের এটা নিয়ে সচেতন আরও বেশি হওয়ার একটা দরকার। ব্যাপার আছে। আর অপরের সাথে এখন আমাদের ঢাকায় একটা ইস্যু শুধু দেখা দেখি না, সেটা হচ্ছে শোনা, নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন কিন্তু আসলে যথেষ্ট বিরক্তিকর। বিরক্তিকর, এবং সেখানে যে খুব জোরে শব্দ করা গাড়ি চালায় যে ছেলেরা, এটা কিন্তু ও যে এখন শেয়ানা হয়েছে, ও তরুণ, ওর অস্তিত্ব দেখাতে চায়, ওর দেখানো একটু দরকার আছে। কিন্তু ওই দেখানোটা যদি ফুটবল মাঠে বা ক্রিকেট মাঠেও সুযোগ না পায়, তখন এইভাবেও সে দেখাবে, এবং সেইখানে সে ওই রাত্রে 12টার সময় এত জোরে গাড়ি চালাবে। ফলে আমরা অনেক সময় বলি যে সাউন্ডের মানে পাওয়ার, আসলে ওর পাওয়ারটা দেখাতে চাচ্ছে। তো ওইটা আমরা অনেক সময় মুরব্বীদের সামনে আস্তে কথা বলি, যেমন নিয়ম, মুরব্বীদের সামনে জোরে কথা বলা বেয়াদবি। সুতরাং উচ্চ শব্দ কিন্তু বেয়াদবির প্রকাশও হতে পারে। আমাদের যেরকম আমরা বলছিলাম যে অপরের সাথে দেখা ব্যাপার, শোনার ব্যাপারটা নিয়ে বলছিলাম, শব্দ এখন এটা যে শব্দ চলে আসা, শব্দ দিয়ে টেরিটরি তৈরি হয়, এবং সেখান দিয়ে আমাদের ওর মধ্যে অন্যদের শব্দ, জোরে একটা মোটরসাইকেল চালিয়ে কেউ তার অস্তিত্ব প্রকাশ করছে, সেটা আবার আমার রুমের মধ্যে চলে আসলো, এটা একটা অসুবিধা। তো এটা আর্কিটেক্টদের চিন্তা করার বিষয় আছে, মানে যে এরকম অপর তো আছেই, কিন্তু আমরা যখন নিজের রুমে থাকি বা নিজের রুমের অপরের সাথে সম্পর্ক মাঝে মাঝে, কোন অপর তো অনেকে 3-4 জন অপর থাকতে পারে, তো কোন অপরের সাথে আমি কানেক্টেড হব, সেটা একটা ইস্যু। আমি ছাত্র, আমি এখন আমার শিক্ষকের সাথে আলাপ করছি একটা ব্যাপারে, এখন আমি ছাত্র হয়ে উঠছি আলাপের মাধ্যমে। তো সেইখানে বা আমার একটা বাচ্চা হয়েছে, আমি বাচ্চাটা টেক কেয়ার করছি এবং তার মাধ্যমে বাবা হয়ে উঠছি, তাই না? তো সেই জায়গায় যদি বিকট শব্দ, গাড়ি যাচ্ছে এবং আমার বাচ্চাটা ঘুমাতে পারছে না, তো আমি তো বাবা হতে পারছি না ওই সময়। তো এখানে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, ফিলোসফিতে শুধু যে সত্য নিয়ে কথা বলে তা তো না, বিইং নিয়ে কথা বলে, হয়ে ওঠা, বিকামিং, এসব নিয়ে কথা হয়। তো আমরা তো ওই যে আর্কিটেকচারে ভর্তি হয় ছাত্ররা 5 বছরেও আর্কিটেক্ট হয়ে ওঠে। তো আমরা নাগরিক হয়ে উঠি, আমরা অনেক অ্যাডাল্ট হয়ে উঠি। এরকম হয়ে ওঠা ছাড়াও শুধু হওয়াও একটা ব্যাপার আছে। যেমন অনেক সময় 1968 সালের কোনো ঘটনা বা এরকম, তখন আমাদের বাবা মারা বলতে পারে যে তুই তো তখন হস নাই, তাই না? তুই এখন হস নাই বা অত সালে তুই হইছিস। মানে আর্কিটেক্ট হয়ে ওঠা, আসিফ হয়ে ওঠা, লুইকান হয়ে ওঠা ছাড়া শুধু হওয়াও একটা আছে, তাই না? শুধু হওয়া, যে ওরকম একটা শুধু হওয়া একটা আছে। তারপরে তো আস্তে আস্তে আমরা একটা পুরুষ মানুষ হয়ে উঠি, আমরা নারী হয়ে উঠি, আমরা নাগরিক হয়ে উঠি, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো ওই শব্দ দূষণ কিন্তু এরকম আমাদের হয়ে ওঠার মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে। আমি খুব মনোযোগ দিয়ে একটা ডিজাইন করছি, আমি ওই রাত্রে আমি বেস্ট আমার জীবনে আর্কিটেক্ট হিসেবে একটা এফার্ট দিতে চাই, কিন্তু ওরকম ওই শব্দ দূষণের কারণে হলো না বা এরকম কিছু। তো আমি তখন কিছুই হয়ে উঠতে পারি না, হয়ে ওঠাগুলি পদে পদে বাধা এগুলি চলে আসে। তো সেই ক্ষেত্রে আর্কিটেক্টের কাজ হচ্ছে যে মানুষকে যে যেটা হতে চায়, শিল্পী হয়ে ওঠা, বাবা হয়ে ওঠা, প্রেমিক হয়ে ওঠা, এগুলির জন্য তো তাকে ওই পরিবেশটা দিতে হবে। নাহলে আমরা জাস্ট একটা প্রাণী হিসাবে বিচরণ করবো, চিড়িয়াখানার মতো আর কি। তো ওই ইস্যুটা আছে। আরেকটা ব্যাপার নওশাদ ভাই হয় হচ্ছে অপরের অপরের জন্য আমরা অপরকে দিয়ে আমি বাবা কেন? আমি বাবা তো আমার বাচ্চা দিয়ে, আমি ছেলে, আসলে আমি তো আমার বাবা দিয়ে।
সো আমি ইন্ডিভিজুয়ালি আসলে অপরকে দিয়ে ডিফাইন, আমি ইভেন আমি কিছু কাজ করলাম, আমি ডিজাইন করলাম, ক্লায়েন্ট কমফোর্ট, তার যদি ওইখানে স্মৃতি তৈরি হয়, তার যদি ওইখানে থাকার কমফোর্ট তৈরি হয়, তার যদি গ্যাদারিংটা হয়, তাইলে আমি আসলে আর্কিটেক্ট। আবার দেখেন আমাদের বিভিন্ন কাজ নিয়ে আবার ৫-৬ জন মানুষ আবার একটা প্যানেল করে বসেন যে আসলে কোনটা ভালো কাজ, হ্যাঁ, সেটাই। সো ওইটাও আসলে অপর দিয়ে। সেটাই। তো অপর দিয়ে কাজ করতে করতে অনেক সময় অপরকেই আমরা দূরে ঠেলে দিয়ে দেওয়ার একটা ইস্যুজ আছে। সেটাই। যেমন ধরেন আমরা একটা মাইক দিয়ে অনেক উচ্চ আমরা আসলে জানান দিতে চাই যে ফর সাম পিস ছড়াতে চাই, শান্তি ছড়াতে চাই। তো ছড়াতে ছড়াতে আমি শান্তিটা আসলে আমার জন্য কোনো এটা পলিউশন হয়ে যায় অনেক সময়, আমার এই শান্তিটাতে শান্ত থাকি না। সেটাই। তো এটাতে হয় কি আবার শান্তি শান্তি ছড়াতে ছড়াতে শান্তির একটা কম্পিটিশন, কে কত শান্তি দিতে পারবো। এই যে একটু আগে আমরা যেমন বলছিলেন ভালোবাসার কম্পিটিশন, হ্যাঁ দেশকে কে কত ভালোবাসে, হ্যাঁ, তাই না? তো আপনি একটা মাইক বাজাইলেন, আমিও একটা মাইক বাজাইলাম, দুইজনই শান্তির জন্য আসলে এই পথটা পেতে চাই। সেটাই। তো আমরা মুখোমুখি দিলাম, হ্যাঁ, তো মাঝখান দিয়ে যাদের শান্তি তারা থাকতো না, সেটাই। পিষ্ট হয়ে যাওয়া টাইপের একটা ইস্যুস হয়। সেটাই। অপরকে দিয়ে নওশাদ ভাই একটা জায়গায় আমি আপনার একদম সিরিয়াসলি শুনতে চাই, আমরা আর্কিটেক্ট বা আপনি স্থাপত্যের শিক্ষক, আপনি কি আসলে আপনি যা বুঝেন সেটাই পড়াচ্ছেন, অথবা আমি কি ডিজাইনটা আসলে আমার জন্য করছি? অন দি আদার হ্যান্ড ছাত্র এবং ক্লায়েন্ট, ওরা তো ওইটার রাইট ওর, আমি বলছি আমি এটার ইন্টেলেকচুয়াল প্রোপ্রাইটর, উনি বলছেন আমি এটার প্রোপ্রাইটর। তা আসলে কে কার জন্য কাজ করছি? আমি কি ওনার জন্য কাজ করছি নাকি আমাকে এস্টাবলিশ করার জন্য কাজ করছি? তো এই জায়গার শুরুতেই একটু ফেরত যাই, ওই যে কথাটা বলছিলেন যে আসলে একটা পুঁথি বা একটা কবিতা বা একটা দর্শন, তো এইটাতে যাওয়ার জন্য আসলে এটা তো একটা আর্কিটেকচার, এটা একটা ফিলসফি আসলে। তো এই জায়গায় যাওয়ার জন্য আমরা যেতে পারি না প্রায় সময় আমার কাছে মনে হয়। ওই যে বলছিলেন যে ক্লায়েন্ট একটা দেয়াল সরালেন, বা তাইলে দেয়ালটার আসলে দরকার ছিল না হয়তো, হতে পারে। হতে পারে হয়তো, সেটাই। অথবা না বুঝে সরানো হতে পারে। তো এই ব্যাপারটাই আমরা কিভাবে আসতে পারি? আমাদের আড্ডা যেহেতু বেশ খানিকটা হয়েছে, আস্তে আস্তে আমরা শেষের দিকে যাবো। এখন বোধহয় দুইটা করে টপিক একসাথেও হতে পারে, যেমন অপর এবং এর আগে আমরা আলোচনা করেছি ডিজায়ার। হ্যাঁ, তো অপরের ডিজায়ার, অপরের ডিজায়ার, হ্যাঁ, তাই না? যে আমার নিজের ডিজায়ারগুলি কি আসলে অরিজিনালি আমার ছিল নাকি এটা অপরের আমার কতটা রাইট আছে, তিনটাও যোগ করতে হ্যাঁ, পারি। এই তিনটাও যোগ করা যায়। যেমন হচ্ছে যে আমাদের বাবা মা ছোটবেলায় তো কিছু জিনিস আমাদের মধ্যে ইনস্টল করে দিয়েছে, যেটা এটা করতে হবে। ইয়েকে সিনিয়রদেরকে দেখলে সালাম দিতে হবে, অথবা নমস্কার অথবা শুভ সকাল বলতে হবে। এটা একটা সুন্দর জিনিসটা করতে হবে বলে আমাদেরকে শেখানো হয়েছে, সেই জন্য আমরা এটা করছি, এবং করতে করতে আরও অনেক কিছু যোগ হয়েছে। তো এই যে ভালো জিনিস, যে আমার বাবা মা এগুলি চাইতেন, ওনাদের ডিজায়ার ছিল যে তার সন্তান এগুলি করবে, ফলে তার ডিজায়ারটা আমার মধ্যে ইনস্টল হয়েছে। আবার আমরা যে খুব দামি পোশাক, দামি খাবার দাবার, দামি গাড়ি, এগুলি চাইতে শিখেছি, এগুলি তো অন্যদেরকে দেখে দেখে চাইতে শিখেছি, তাই না? তো তার মানে এই ডিজায়ারও আসলে অপরের ডিজায়ার বা অপরদের ডিজায়ার আমার মধ্যে কীভাবে এসে ঢুকেছে। তো সেইটা এখন সেটা একটা ইস্যু। তো অপরের ডিজায়ারের আর্কিটেক্ট একটা কাজ করতে পারে, বিল্ডিংয়ের স্কিনটা আসলে একটা মেমব্রেইনের মতো, কিছু জিনিস অ্যালাউ করবে, কিছু জিনিস ফিল্টার আউট করে দেবে। যে আমরা অপরের ডিজায়ারগুলি কতদূর পর্যন্ত আসলে ফার্স্ট লেয়ার পর্যন্ত আসতে দিব আর দিব না, এরকম আর কি। আর সেটা অপরের তার মানে একটা জিনিস বুঝার বিষয় হচ্ছে যে আমাদের একদম নিজের ডিজায়ার বলতে আমি যেটা ভাবছি সেটা আসলে আসলে অন্যদের ডিজায়ার এমনভাবে আমাদের মধ্যে ঢুকে গেছে যে আমরা এটা নিজের ভাবছি। আমরা তো এই স্বাধীনতার পরে অনেক বছরে আমরা 5টা দশক গেছে, আমরা তো একসময় দেখেছি যে সবাই বলছি যে এই রাস্তা ভালো রাজনৈতিকভাবে,
আবার কিছুদিন পরে বলছে এই রাস্তা ভালো। আবার কিন্তু ওই রাস্তার কথা বলতে বলতে যেই ওই শিশুদের যখন জন্ম হয়, তো ওরা যখন কিশোর হয়, তরুণ হয়, তখন ওরা ওই রাস্তাটাকেই ঠিক ভাবতে ভাবতে বড় হয়। ফলে ওই অপরের ডিজায়ারটাই এমনভাবে ওর মধ্যে ঢুকে যে ও নিজের ডিজায়ার হিসেবে ভাবতে শিখে। এখন যেমন আমরা পুঁজিবাদ বা ক্যাপিটালিজম যেটা বলি, এটা শত শত বছর ধরে আছে। এখন সব কিছুই চাইতে হবে, আরও বেশি চাইতে হবে, এটা আমরা নিজের ডিজায়ার হিসেবে ভাবছি, কিন্তু এটাও যে ইনস্টল করা সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। এটা একটা। আর অপরের ডিজায়ার হিসাবে কতগুলি নতুন যেগুলি নিয়ে তর্ক, নতুন মানে লাস্ট ধরো 30, 35 বা 40 বছরে, সেটা হচ্ছে যে অপরের ডিজায়ারটা বিবেকের কণ্ঠস্বর হিসাবে আসে। যে বাবা বলেছিল যে মিথ্যা কথা বলবি না, এটা একটা বিবেকের কণ্ঠস্বর হিসাবে আসে। কিন্তু এখনকার বিবেকের কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে ফিলোসফাররা দাবি করছে। এখন বিবেকের যে কণ্ঠস্বরটা থাকে সেটা বলে, বা বিবেক শব্দটা যদি সেকেলে হয়ে গিয়ে থাকে, তাহলে শুধু একটা ভয়েসের কথা যদি বলি মাথার মধ্যে, সেটা আগে বলতো সত্য কথা বলবা, চিট করবা না, ইত্যাদি ইত্যাদি। এখন যেটা বলে কণ্ঠস্বরটা, সেটা হচ্ছে ভয়েসটা, সেটা হচ্ছে যে লাইফ এনজয় করতে হবে এনি হাউ। লাইফ এনজয় করাটা একটা দায়িত্ব, মানে এনজয় না করাটা একটা দোষ, এরকম আর কি। এবং আমরা বলছিলাম যে 9/11-এ এই টেরোরিস্ট হামলা হওয়ার পরে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট বুশ আমেরিকান জনগণ খুব বিধ্বস্ত, ক্লান্ত, এবং তারা খুব ক্রুদ্ধ। এই সময় তাদেরকে বলেছিলেন যে আপনারা এক কাজ করেন না, আপনারা শপিংয়ে যান, মন ভালো করেন। তো প্রেসিডেন্টের একদম আদেশের মতো যে সবাই শপিংয়ে যান, তার মানে হচ্ছে যে ওই বরং এরকম একটা বিপদের সময় আমরা একটা নিজেদের দিকে তাকাই, আমাদের শত্রুদের দিকে তাকাই, সব উপলব্ধি করার চেষ্টা করি ব্যাপারটা কোথায় ভুল হয়েছিল, এগুলি না করে আমরা শপিংয়ে যান, এরকম আর কি। তো ভয়েসটাই বলতে থাকে যে এরকম আরও বেশি উপভোগ করো, ভোগ করো, বা এরকম কনজামশনের দিকে যাও, শপিংয়ে যাও, এইটা আর কি। তো এই কণ্ঠস্বরগুলি যেগুলি নিয়ে আমার নিজের মনে হচ্ছে এটা যে আসলে ইনস্টল করা কণ্ঠস্বর, এটা বোঝার একটা ব্যাপার আছে আর কি। তো সেগুলি একটু বুঝতে পারলে যে আরও বেশি কংক্রিট দাও, আরও বেশি গ্লাস দাও, আরও বেশি উঁচা করো, আরও অনেক তারা বিল্ডিং বানাও, তো এগুলি আমাদের মাথার মধ্যে যে লাইফটা এনজয় করো, দেশটাকে সিঙ্গাপুরের মতো বানাও, অথবা দেশটাকে সুইজারল্যান্ডের মতো বানাও, এগুলি যে কণ্ঠস্বর যেটা ভয়েসটা সবসময় বলছে, ওই ভয়েসটা অ্যাপারেন্টলি ওটাকেও ইনোসেন্ট মনে হয়, যেহেতু ভালোই চাচ্ছে, কিন্তু ওকেও কোশ্চেন করার দরকার আছে। সো ডিজায়ার আর অপর মিলে একটা কম্পোজিশনের মতো আমরা দেখছি। তো সেই জায়গায় আমাদের একটু সাবধান হওয়ার ব্যাপার আছে, যে অপর অনেক সময় এমনই এমবেডেড হয়ে যায়, ওর নিজের মনে হতে পারে। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে একটা কাজ স্থপতির এবং ক্লায়েন্টের। ও হ্যাঁ, এখানে যে ওই প্রশ্নটা তো বাকি থেকে গেল, ওটাই বলি যে ক্লায়েন্ট যখন এসে বলে যে আমি এই বিল্ডিংটা চাই বা কিছু, তো তখন তার একটা ডিজায়ার থাকে, আর্কিটেক্টের আবার ডিজায়ার থাকে। আর্কিটেক্টর তার ডিজায়ার ক্লায়েন্টের উপর চাপিয়ে দিতে চায় অনেক সময়, আমরা যেটা দেখি। আবার উল্টাটাও হয়। তো দুই অপর, একজনের অপর এরকম, তো দুইজনের ডিজায়ার নিয়ে চাপাচাপি আর কি, এই জিনিসটা তো একটা হয়। তো এইসব ক্ষেত্রে ফার্দার জটিলতা হচ্ছে ক্লায়েন্ট নিজে জানে কিনা সে কী চায়, আর আর্কিটেক্টও নিজে জানে কিনা সে কী চায়। তো সেসব ক্ষেত্রে হয়তো আর্কিটেক্ট হেল্পারের কাজ করতে পারে, যে ক্লায়েন্ট আসলে যা চায় সেইটা বের করে আনার। এমন হতে পারে যে ক্লায়েন্ট আসলে 5টা মিটিং করলো, 5 মাস আলাপ আলোচনা করে অনেক ডিজাইন করে বিল্ডিংটা আর বানালো না, সে চলে গেল। তো এমন হতে পারে যে এইটাই তার ডিজায়ার ছিল, যে সে অনেকগুলি মিটিং করবে, তার অনেক স্বপ্নের কথা বলতে চায়, এইটাই তার ডিজায়ার, আসলে বিল্ডিংটা বানানো তার ডিজায়ার না, এরকম হতে পারে। তো সেইটাও হয়তো এই সার্ভিসটাই সে চাচ্ছিল, সেটা। আবার একটা হতে পারে যে সে বলল যে আমি একটা বিশাল পুকুর চাই আমার ভ্যাকেশন হাউসের পাশে, তারপরে তোমার ঘাট চাই। তো আর্কিটেক্টরা অনেক সময় ফিলোসফার বা ওই যে থেরাপিস্ট বা এরকম সাইকোলজি আর ফিলোসফি মিলে অনেকে কাজ করে, তারা কিন্তু একটা দুইটা শব্দ বলেই মানুষের ভেতরে ডিজায়ারটা বের করে আনার ব্যাপারে হেল্প করতে পারে। যেমন আমরা একটা এক্সাম্পল হিসাবে বলছিলাম যে এক জায়গায় গিয়ে একজন থেরাপিস্টের সাথে আমার পরিচয় হয়েছে একটা আড্ডার মধ্যে, দেশের বাইরে এক জায়গায় বিদেশি থেরাপিস্ট, ওরা আরও কয়েকজন ছিল, 4-5 জনের আড্ডা। তো সেখানে যে যার পরিচয় দিচ্ছিল, তো আমি বলছিলাম যে ও বললো যে ও ক্যালিফোর্নিয়াতে থাকে, ও সিঙ্গেল, ওখানে প্র্যাকটিস করে থেরাপিস্ট হিসাবে। আমি বললাম যে আমি একজন আর্কিটেক্ট আর ইউনিভার্সিটি টিচার, আমার বউ বাচ্চা আছে, আমি কাইন্ড অফ হ্যাপিলি ম্যারিড, এরকম আর কি। তো ও আমাকে বললো যে কাইন্ড অফ,
শুধু কাইন্ড অফ বললো, আর কিছু না, মানে তো আর কিছু না, তারপর থেমে থাকলো। তো আমি বললাম যে আচ্ছা আমি কাইন্ড অফ বললাম কেন, আমি তো বলতে পারতাম যে আই এম ভেরি হ্যাপিলি ম্যারিড, ভেরি হ্যাপিলি বললাম। তারপরে আমার না মনে তখন হলো একটা যে প্রশ্ন করতে পারতো হ্যাঁ, হয়তো যে হ্যাঁ, ভেরি। হ্যাঁ, ভেরি হ্যাপিলি, হ্যাঁ সেটাই, ভেরি। তার ওইটা তো দেখা যাচ্ছে যে ওর ওই কাইন্ড অফ বলে চুপ করে একটা হাসি দিয়ে বসে থাকার কারণে আমি অনেকক্ষণ চিন্তা করলাম আমার সংসার নিয়ে, ম্যারেজ নিয়ে, যে তারপরে আমি ভাবলাম যে না, আমি ভেরি হ্যাপি বললে হয়তো একটা বেহায়াপনা হতো, সেজন্য আমি হয়তো একটু কাইন্ড অফ বলেছি, সফটলি একটু বলছে। সফটলি বলার জন্য। কিন্তু যেটা দেখলাম সেটা হচ্ছে যে ও একটা শব্দ দিয়েই আমার নিজে আমি কি বলছি, কি চাচ্ছি, বা আমার নিজের সিচুয়েশন নিয়ে অনেকক্ষণ চিন্তা করতেও বাধ্য করলো। তো এখন যদি একজন ক্লায়েন্ট এসে আর্কিটেক্টকে বলে যে আমি একটা পুকুর চাই, তার মধ্যে একটা ঘাট চাই, এবং ঘাটের মধ্যে তো ক্লায়েন্ট আর্কিটেক্ট হয়তো বলতে পারে যে ও আচ্ছা ঘাট চান, দুশো নেয়, তারপরে চুপ করে বসে থাকলো, আর কিছুই বললো না। তখন ক্লায়েন্ট হয়তো বলবে যে হ্যাঁ ঘাটটা মনে হয় গ্রামের মধ্যে এত বড় ঘাট বেশি বেশি হয়ে যাবে, তাই না? আসলে না, আসলে চাই, হ্যাঁ ওখানে একটু বসতে চাই, এত বড় ঘাট হয়তো দরকার নেই। কিন্তু ওই তাকেই নিজের ডিজায়ারগুলি সেকেন্ড টাইম একবার চেক করা, অন্য দিক থেকে দেখা, এগুলি ওনাকেই করতে দিতে পারলে মনে হয় ভালো হয়। ও এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আগে পরে যে আবার হ্যাঁ, ফিরে আসছি আমরা। হ্যাঁ। তো আমরা অনেক সময় ভাবি যে আমাদের এই পুকুর ঘাটটা ডিজাইন করলে তারপর একটা হ্যাপি ব্যাপার হবে, এবং ক্লায়েন্ট এবং তার ছেলে মেয়ে, তার হাজব্যান্ড অথবা ওয়াইফ, তারা একসাথে সময় কাটাবে এবং খুব একটা হ্যাপি ফ্যামিলি, এইটাই এন্ড। তো সেখানে একটা বোঝার ব্যাপার আছে যে এটা আসলে এন্ড না, হুম। মানে এটা হওয়ার পরে আবার অত হ্যাপি হয়তো হবে না, তারপরে আরেক দিকে চলে যাবে, এরকম আর কি। এই ব্যাপার ডিজায়ারগুলি আসলে এরকম মানে হুম। এন্ডলেস। আরেকটা ব্যাপার নশাদ ভাই আছে। অপর, আমি অপর, হুম আপনি অপর। দুইজন মিলে আসলে আমাদের চারপাশে আরো অপর হুম তো হুম আছেই। হুম হুম লাইক ক্লাইমেট, হুম হুম লাইক আমার চারপাশের নেইবার্স, আমার রোড, যারা যাচ্ছে, টপোগ্রাফি, অনেক কিছু ইস্যুস, এই সব অপর নিয়ে আসলে আপনি যেটা বলছিলেন, এই যে ক্লায়েন্টকে বলা, এই যে ঘাটের ব্যাপারটা বলা, তার একটা চিন্তার খোরাক দিয়ে দেয়া। ইনফ্যাক্ট আমার কাছে তাইলে ব্যাপারটা হচ্ছে আসলে অনেকগুলি ডিসকোর্স, অনেক ডিসকাশন, অনেক বুঝা, কমিউনিকেশন। তো আপনি খুব সুন্দরভাবেই বললেন যে কমিউনিকেশনটা আসলে আসলে ওই যে একটা দার্শনিকের কথা দিয়ে বললেন, যে আপনাকে বলল যে কাইন্ড অফ, হ্যাঁ। তো এইটাই আরেকটা কথা দিয়ে নসাদ ভাই, আমরা একদম হয়তো শেষ পর্যায়ে আছি। আমরা তো গল্প শোনাই, এই যে আপনিও একটু আগে বললেন ক্লায়েন্টও এসে একটা আসলে গল্প বলল। এই গল্পের দুইটা পার্ট থাকে। কিছুটা হয় না আর্কিটেক্ট, আজকে তো আমরা গল্পই বলছি, তা আপনি সবার উদ্দেশ্যে বলছেন। তো গল্পের আবার দুইটা পার্ট হয়, মিথ্যা কথা, একটা রূপকথা, হ্যাঁ, আরেকটা ঘটনার বর্ণনা, দুই তিনটা পার্ট হয় আর কি। মিথ্যা রূপকথা দিয়েই আজকে শেষ করি তাইলে। আরেকটা কথা আছে নওশাদ ভাই, আপনার কাছে আমি ঘন্টার পর ঘন্টা বা বেশি ঘন্টা গল্প করার মানুষ আপনি, তো সেই জন্য একটু পয়েন্ট আউট করে নিছি যে সবকিছু যেন একটু শুনি আর কি, একটু শুনি। মিথ্যা রূপকথা, এই দুইটার একটু ইয়েটা বলেন। এটা আমরা তো গল্পই করি সবসময়। সেটাই। না এটা তো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আর্কিটেক্টরা তো মানুষকে স্বপ্ন দেখায়। এখন স্বপ্ন তো সবসময় সত্য হয় না। এরকম ঘটনা আগেও আমরা দেখেছি যে একসময় সংসদ ভবনের পেছনে উত্তর দিকে যে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাওয়ার যে ব্রিজটা ছিল না, তো ব্রিজটা আমাদের সময় ওই সময়কার রাজনৈতিকভাবে অ্যাক্টিভ আমাদের যে আর্কিটেকচারের পড়ুয়া সহ শিক্ষার্থী ছিলেন, ওনারা একটা বা মাত্র পাশ করেছেন তরুণ আর্কিটেক্ট, তারা একটা ব্রিজের মতো ডিজাইন করে নিয়ে গেছেন ওই সময়কার পূর্তমন্ত্রী সাহেবের কাছে। তো আমরা শুনেছি ওদের কাছে যে পূর্তমন্ত্রী সাহেব বলেছে যে জিনিসটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি আর্কিটেক্টদের বিশ্বাস করি না, কারণ ওরা দেখায় এক জিনিস, এটা এত সুন্দর দেখায় কিন্তু বানানোর পর আর এটা হয় না এরকম। তো এরকম তো পূর্তমন্ত্রীও এটা জানেন, এবং যেহেতু উনি আর্কিটেক্টদের সাথে কাজ করেন, তো বাজারে আর্কিটেক্টদের একটা বদনামের মতোই অনেক সময় আছে যে ওরা একটা স্বপ্ন দেখায়, এমন স্বপ্ন যেটা আসলে পরে আর সত্য হয় না, অতটা সত্য হয় না, হয়তো 70% হয় এরকম আর কি। তো ওইখানে একটা তখন ওই মুসা ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে, তো মুসা ভাই সম্ভবত মুসা ভাই না আরও কয়েকজন ছিল, ওনাদের একজন বললেন যে এটা তো সত্য কথা হয় না। তো তখন আমরা বলছিলাম যে এইটা হয়তো সত্য না, কিন্তু এটা মিথ্যাও না, এটা হয়তো সত্য না, মিথ্যা না, সত্য কথাও না, মিথ্যা কথাও না, এটা হয়তো রূপকথা। তো
রূপকথা তো সবাই জানে যে এটার মধ্যে কিছুটা মিথ্যা মিশ্রিত অবস্থায় আছে রূপকথার গল্প, কিন্তু এখন ওই গল্পটা যদি আর্কিটেক্টরা বলে এবং সবাই যদি জানে যে আর্কিটেক্ট একটু বাড়িয়ে বলছে, তাহলে হয়তো অসুবিধা নাই। ওই যে এক্সট্রাটা যে পাওয়া যাচ্ছে, যেমন আমরা শ্যাম্পু কেনার সময় 20% এক্সট্রা ফ্রি, এখন ওই শুধু 20% যদি আমি দোকানদারকে বলি যে আমাকে এটা ফ্রি ঢেলে দেন, তারা তো আর দিবে না, তো ওইটা সবাই তো নিতে হবে, তাই না? তো এখন ওরকম আর কি, যে এখন সবাই জানে যে আর্কিটেক্টরা 20% এক্সট্রা একটু বাড়িয়ে বলছে বা একটু এক্সট্রা সুন্দর করে বলছে, এটা তো এই দোষ তো বিজ্ঞাপনী সংস্থা ওদেরও ঘাড়েও পড়ে, অথবা বিলবোর্ডগুলি তো আছে। বিলবোর্ডে ওটাতে আছে। তো এখন ওইটাই অট্টুকি তো হয়তো ডিজায়ার, কিন্তু এখন হ্যাঁ, আমরা হয়তো একটু এখন কি আর করবো, আমরা এক্সট্রা ওটা স্বীকার করে নিলাম যে আমরা একটু বাড়ায় বলি যতটা সুন্দর হবে সেটা। হ্যাঁ, অথবা যেই সময়ের একটা ফুলের কথা বলা আছে একটা গানে, ওই সময় ওই ফুল আসলে হয়ই না, হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা বলাই যেতে পারে। আর গল্প তো এখন একটা মেজর ইস্যু, ন্যারেটিভ, বয়ান। বয়ান শব্দটা তো আমরা এখন প্রায়ই শুনছি যে এরকম বিভিন্ন রাজনৈতিক ফোর্সের তার নিজস্ব একটা গল্প থাকে, সে আশা করে যে সবাই সেটা বিশ্বাস করুক এরকম আর কি। তো সেটা এখন গল্পর তো অনেক রকমের কাঠামো থাকে, গল্পের কাঠামো থাকে হচ্ছে গল্প সে সুন্দরভাবে শেষ হয়, কোনো কোনো গল্প সিনেমা দুঃখজনকভাবে শেষ হয়, তাই না? তো দুঃখজনকভাবে শেষ হয় যেই গল্প, ওইটাও তো সুন্দর গল্প হতে পারে, গল্প সুন্দর কিন্তু এন্ডিংটা দুঃখজনক, এরকম হতে পারে নানা কিছু। তো আমরা একবার আমি একটা কনফারেন্সে গেছিলাম, ওইখানে ভেনেজুয়েলা থেকে দুইজন আসছিলেন, দুইজন উপস্থাপক। তো তারা আবার বন্ধু না, ওখানে কনফারেন্সের মধ্যে তাদের মধ্যে আবার একটা তর্ক লেগে গেছে। তো একটা শহরের মধ্যে, বস্তির মধ্যে একটা সুন্দর বিল্ডিং করা হয়েছে। তো একজন বক্তা উঠে বলছেন যে এই সুন্দর বিল্ডিং টাকার অপচয়, এটা শুধু দেখতে সুন্দর, এটা আসলে ভেতরে অত সুবিধাজনক কিছু একটা না। তো এই গল্পটা আসলে স্যাড গল্প, এবং এটাতে মানে এটা আসলে এই বস্তিবাসীকে সুন্দর একটা জিনিস দেখে, আসলে যেই বিল্ডিংটা করে দেওয়া হয়েছে এটা আসলে এটা এন্ডিংটা ভালো হয় নাই। আর যেই বিল্ডিংটা যারা তৈরি করেছেন ওই পক্ষের যেই বক্তা আসছেন, উনি ওই একই দেশের। তো উনি আবার ওই উঠে দাঁড়িয়ে আর তৃতীয় একটা দেশেই কনফারেন্সটা হচ্ছে, উনি দাঁড়িয়ে বলেন কি যে না, এইটা ভিতরে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু এটা দেখতে সুন্দর, এবং এটা হওয়ার কারণে যেটা হয়েছে বস্তিবাসীর মধ্যে ওরা একটু স্বপ্ন দেখতে শুরু করেছে, ওদের একটু বুকে বল আসছে, এবং তাতে যেটা হবে কি যে এটা ফার্দার একটা ভালো গল্পের একটা সূচনা হয়েছে, এটা এইভাবে। সেটাই। নওশাদ ভাই, আজকে তাইলে শেষ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ আসিফ হ্যাঁ, তোমাকে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ নওশাদ ভাই। নওশাদ ভাইয়ের কাছে আমি অন্যান্য আর্কিটেক্ট অনেকে আসেন, শিক্ষকতার সাথে আছেন। আমরা আসলে সবটাই নিতে চাই, আর্কিটেক্ট হিসাবে, ফিলসফার হিসাবে, টিচার হিসাবে আমরা অনেকটুকু শুনেছিও। অনেক ধন্যবাদ নওশাদ ভাই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি বিল্ডিং টুমরো আইডিয়াস থেকে। আমরা পরবর্তী স্থপতি নিয়ে সহসা আবার আসবো। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।